তারপর ওয়াহিদ রেজা বললেন, কিন্তু আপনি আপনি তাকে এক প্লেট গরম খিচুড়ি খাইয়েছিলেন, তার জন্য নতুন কাপড় কিনে দিয়েছিলেন, নিজের মোবাইল থেকে সমাজসেবা অফিসে ফোন করেছিলেন, তারপর সারা রাত তার পাশে বসেছিলেন যতক্ষণ না সরকারি কর্মকর্তারা এসে তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। আমার চোখ ভিজে উঠল। আমি আস্তে করে বললাম, তারপর আমি কয়েক মাস ওকে শিশু পুনর্বাসন কেন্দ্র গিয়ে পড়াতাম, যেন ওর পড়াশোনা বন্ধ না হয়ে যায়। ওয়াহিদ রেজার চোখেও তখন কৃতজ্ঞতার ছাপ। তিনি শান্ত গলায় বললেন, আপনি হয়তো সেই ঘটনাকে জীবনের ছোট একটি দয়া মনে করেছিলেন, কিন্তু আমাদের পরিবারের কাছে সেটা ছিল নতুন জীবনের পাওয়ার মতো। নীলা আবার পড়াশোনা শুরু করে। আজ সে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ। আর আমরা গত 25 বছর ধরে সেই শিক্ষিকাকে খুঁজেছিলাম, যিনি কোনো স্বার্থ ছাড়াই একটি অসহায় মেয়ের জীবন বদলে দিয়েছিলেন। আমি নির্বাক হয়ে গেলাম। জীবনে প্রথমবার বুঝলাম, কখনো কখনো একটি ছোট মানবিক কাজ বহু বছর পরেও অপ্রত্যাশিতভাবে ফিরে আসে। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মাহবুব রহমান। একবার, দুইবার, তিনবার, একটার পর একটা কল। আমি ফোনটির দিকে তাকিয়ে রইলাম, রিসিভ করলাম না, কারণ আমার মনে হচ্ছিল আমার জীবনের গল্প এখন নতুন একটি মোড় নিতে চলছে। আমি রান্নাঘরে দাঁড়িয়ে মাহবুব রহমানের দিকে তাকিয়ে বললাম, ওয়াহিদ রেজা ফাউন্ডেশন সম্পর্কে তুমি আসলে কি জানো? মাহবুব ধীরে ধীরে রান্নাঘরের দরজাটা বন্ধ করলো। তারপর মুখে এমন এক ভাঙাচোরা অভিব্যক্তি, যেন সে জানে আজ আর কিছুই লুকিয়ে রাখা যাবে না। কিছুক্ষণ নীরব থেকে সে বলল, প্রায় 5 বছর আগে আমার কোম্পানি পুরান ঢাকার একটি বড় জমি কিনতে চেয়েছিল। সেখানে রেজা মানব কল্যাণ, এক নারী ও শিশুদের জন্য একটি আশ্রয় কেন্দ্র ছিল। আমরা সেটি ভেঙে একটি বিলাসবহুল বাণিজ্যিক ভবন নির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু নীলা রেজা জমিটি বিক্রি করতে রাজি হননি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এর সঙ্গে আমার সম্পর্ক কোথায়? মাহবুব মাথা নিচু করে বলল, নীলা নিজেই আদালতে আমাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করেছিলেন। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছিলেন আমাদের কোম্পানি ওই এলাকায় দরিদ্র পরিবারগুলোর উপর চাপ সৃষ্টি করছে। হঠাৎ কয়েক বছর আগের কথা মনে পড়ে গেল। সেই সময় মাহবুব প্রতিদিন বাড়ি ফিরে একজন জেদি আইনজীবীর কথা বলে রাগ করত, কিন্তু কখনো তার নাম বলেনি। আর আমিও জানতে চাইনি, কারণ তখন আমরা শুধু একই ছাদের নিচে থাকতাম, একে অপরের জীবনে নয়। মাহবুব আবার বলল, মামলার নথি ঘাঁটতে গিয়ে আমার এক আইনজীবী তোমার আগের নাম শারমিন আক্তার খুঁজে পায়। তখনই জানতে পারি নীলা তোমাকেই খুঁজছিল। আমার গলা কেঁপে উঠল। তুমি এতদিন ধরে সব জানতে? সে আস্তে করে বলল, হ্যাঁ। কত বছর? প্রায় 4 বছর। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। রান্নাঘরের টেবিল ধরে নিজেকে সামলে নিলাম। 4 বছর, 4টি দীর্ঘ বছর। আমার স্বামী জানতো যে মেয়েটিকে আমি একদিন বাঁচিয়েছিলাম সে আমাকে খুঁজছে, তবুও সে একবারও আমাকে জানায়নি। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আমার নামে কি কোনো চিঠি এসেছিল? মাহবুব চুপ। আমি আবার বললাম, বলো, চিঠি এসেছিল? সে চোখ নামিয়ে উত্তর দিল, 2টি চিঠি এসেছিল অফিসে। আমি সেক্রেটারিকে বলেছিলাম সেগুলো ফাইলে রেখে দিতে। আমি আর কিছু বললাম না। সেই মুহূর্তে বুঝলাম, মঞ্চে আমাকে অপমান করা ছিল না তার সবচেয়ে বড় অপরাধ ছিল ইচ্ছে করে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির সঙ্গে আমাকে বিচ্ছিন্ন করে রাখা। আমি শান্ত গলায় বললাম, নীলা হয়তো শেষ পর্যন্ত ভেবেছিল আমি তার চিঠির উত্তর দেইনি। মাহবুব এগিয়ে এসে বলল, আমি শুধু ব্যবসাটা বাঁচাতে চেয়েছিলাম। আমি মাথা নাড়ালাম, না, তুমি ব্যবসা নয়, নিজের আধিপত্য বাঁচাতে চেয়েছিলে। তুমি জানতে আমি যদি সত্যিটা জেনে যাই, তাহলে তোমার ছায়ার বাইরে নিজের একটা জীবন গড়ে তুলব। সেদিন রাতেই আমি অতিথি কক্ষে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র, কিছু কাপড় আর একটি ছোট সুটকেস গুছিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। 2 দিন পরে ঢাকার শান্ত একটি এলাকায় ছোট্ট একটি ফ্ল্যাট ভাড়া নিলাম। বড় বাড়ি ছিল না, কিন্তু সেটি ছিল সম্পূর্ণ আমার নিজের। পরদিন আমি ওয়াহিদ রেজার সঙ্গে দেখা করলাম। সব কথা শুনে তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, নীলা বুঝেছিল কেউ ইচ্ছে করেই তার চিঠিগুলো তোমার কাছে পৌঁছাতে দিচ্ছে না, তাই মৃত্যুর আগে সে তোমার জন্য একটি ভিডিও বার্তা রেখে গিয়েছিল। কয়েক সপ্তাহ পরে ঢাকার ঐতিহাসিক একটি হোটেলে রেজা মানব কল্যাণ বার্ষিক অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলো। হলরুমে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী, বিচারপতি, সাংবাদিক, সমাজকর্মী ও অসংখ্য অতিথি। আমি নিজের পছন্দের গাঢ় সবুজ শাড়ি পরলাম। প্রথমবারের মতো কারো অনুমতি বা মতামতের অপেক্ষা করিনি। আয়নার নিজেকে দেখে মনে হলো আজ আমি সত্যিই নিজেকে খুঁজে পেয়েছি। মঞ্চে উঠে আমি কুমিল্লার সেই বৃষ্টি ভেজা বিকেলের গল্প বলতে শুরু করলাম। কিভাবে শান্ত শরীর নিয়ে বাড়ি ফেরার পথে এক অসহায় কিশোরীকে দেখে থেমে গিয়েছিলাম। গল্পের দ্বিতীয় পর্ব দেওয়া হলো। সাথেই থাকুন আপনারা। ধন্যবাদ।